আজ আমরা একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের হাতে আছে মহাদেশ.pdf নামের একটা নথি। তো এই নথিটার উপর ভিত্তি করে আমরা পৃথিবীর মহাদেশগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। মানে মহাদেশ আসলে কি, কয়টা আছে, তাদের বিশেষত্ব কি, এইসব আর কি। হ্যাঁ, ঠিক বলেছ। আলোচনার শুরুতে ওই নথি অনুযায়ী মহাদেশ জিনিসটা কি সেটা একটু পরিষ্কার করে নিলে মনে হয় ভালো হয়, তাই না? একদম। মহাদেশ তো শুধু একটা বিরাট ডাঙা নয়, মানে এটা একটা বিশাল নিরবিচ্ছিন্ন স্থলভাগ, যার ভৌগোলিক, সাংস্কৃতিক এমনকি রাজনৈতিক গুরুত্ব অনেক। পৃথিবীর মূল কাঠামোটাই এরাই তৈরি করে। বাহ, দারুণ শুরু। আচ্ছা, এই নথি বলছে পৃথিবীতে মোট 7টা প্রধান মহাদেশ আছে। ঠিক, 7টা। তাহলে চলো শুরু করা যাক। এক এক করে দেখি। প্রথমটা কি? এশিয়া, মানে যেটা সবচেয়ে বড়। হ্যাঁ, এশিয়া দিয়ে শুরু করা যাক। নথিটাতেও এর উপরে বেশ জোর দেওয়া হয়েছে। আয়তনে তো বটেই, জনসংখ্যাতেও এটা 1 নম্বরে। ভাবা যায় পৃথিবীর প্রায় 60% লোক, মানে ধরো প্রায় 4.7 বিলিয়ন এখানেই থাকে। 4.7 বিলিয়ন, বিরাট সংখ্যা। 50টার মতো দেশ এখানে। বাংলাদেশ, ভারত, চীন, জাপান, কত চেনা নাম। আর নথিটা যেমন বলছে, বিভিন্ন বড় বড় ধর্ম, ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলোর বিকাশও তো এখানে। সংস্কৃতির কি গভীরতা! ঠিক, এই জনসংখ্যার চাপ আর নানা সংস্কৃতির মিশ্রণ, এটাই এশিয়ার একটা একটা ইউনিক ব্যাপার। আচ্ছা, এশিয়ার এই বিশালতার পর নথি অনুযায়ী এরপর আসছে আফ্রিকা, দ্বিতীয় বৃহত্তম। হ্যাঁ, আফ্রিকা আয়তনে 2 নম্বর হলেও দেশের সংখ্যায় কিন্তু 1 নম্বর, 54টা দেশ। 54টা, বাহ! আর নথিতে আফ্রিকার প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের কথা খুব ভালোভাবে বলা আছে। হীরা, সোনা, তেল কি নেই? তবে এটা উল্লেখ করা হয়েছে যে এই সম্পদ থাকা সত্ত্বেও মহাদেশটার সামগ্রিক অর্থনৈতিক উন্নতিতে এর প্রতিফলন মানে সবসময় সমানভাবে হয়নি। এটা একটা ভাবার বিষয়। একদিকে সাহারার বিশাল মরুভূমি, অন্যদিকে নীল নদ। এই বৈপরীত্যটাও আফ্রিকার একটা পরিচয়, তাই না? একদম। আর এই 54টা দেশের এত ভিন্ন ভিন্ন বাস্তবতা, সব মিলিয়ে মহাদেশটা বেশ জটিল কিন্তু দারুণ আকর্ষণীয়। হুম। আচ্ছা, এরপর আমরা একটু উত্তর আমেরিকার দিকে তাকাই। নিশ্চয়ই। উত্তর আমেরিকা মানেই নথি অনুযায়ী প্রযুক্তি আর অর্থনীতির গল্পটা সামনে চলে আসে। ইউএসএ, কানাডা, এই দেশগুলো এখানে। হ্যাঁ, উন্নত দেশ। তবে শুধু অর্থনীতি নয়, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু কম না। গ্র্যান্ড ক্যানিয়ন, নায়াগ্রা ফলস, এগুলো তো বিশ্ববিখ্যাত। নথিটা এই মহাদেশের প্রায় 23টা দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগের কথাও বলছে। আচ্ছা, ওই শক্তিশালী অর্থনীতির কেন্দ্র থেকে বেরিয়ে এবার যদি একটু দক্ষিণ আমেরিকার দিকে যাই, নথি বলছে আন্দিজ পর্বতমালা আর আমাজন জঙ্গল এখানকার প্রধান আকর্ষণ। ঠিক, আমাজন তো মানে পৃথিবীর ফুসফুস। নথিটাতেও এর পরিবেশগত গুরুত্বের কথা খুব স্পষ্ট করে বলা আছে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রায় 12টার মতো দেশ, আর প্রধান ভাষা মূলত স্প্যানিশ আর পর্তুগিজ, যা এর কলোনিয়াল ইতিহাসের একটা ছাপ রেখে গেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, এই দেশগুলো এখানকার সাংস্কৃতিক আর রাজনৈতিক ছবিটা তৈরি করে। প্রকৃতির এই বিশালতার পর এবার তাহলে ইউরোপ, ইতিহাস আর সংস্কৃতির দিক থেকে যেটা খুব সমৃদ্ধ। হ্যাঁ, ইউরোপ। নথিতে ইউরোপের ক্ষেত্রে এর ঐতিহাসিক দিক আর আধুনিক রাজনৈতিক জোট, মানে ওই যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ, সেটার উপর বেশ জোর দেওয়া হয়েছে। জার্মানি, ফ্রান্স, ইউকের মতো শিল্পোন্নত দেশগুলো তো এখানে। প্রায় 44টা দেশ, তাই না? হ্যাঁ, প্রায় 44টা দেশ, আর প্রত্যেকটা নিজস্ব সমৃদ্ধ ইতিহাস আছে। সব মিলিয়ে ইউরোপ কিন্তু বিশ্বমঞ্চে একটা বড় ভূমিকা রাখে। আচ্ছা, ইউরোপের ওই ঘন বসতি, ঐতিহাসিক আবহাওয়া, এর থেকে একেবারে অন্যরকম একটা মহাদেশ হলো অস্ট্রেলিয়া, মানে ওশেনিয়া। নথি বলছে এটা সবচেয়ে ছোট। ঠিক, ওশিনিয়া বলতে মূলত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর তার সাথে অসংখ্য ছোট ছোট দ্বীপ রাষ্ট্র, এই নিয়েই পুরো অঞ্চলটা। আর গ্রেট ব্যারিয়ার রিফ? হ্যাঁ হ্যাঁ, নথিটা এখানকার একদম ইউনিক জীববৈচিত্র্য আর গ্রেট ব্যারিয়ার রিফের মতো প্রাকৃতিক বিস্ময়ের কথা বিশেষভাবে উল্লেখ করেছে। সবচেয়ে ছোট হতে পারে, কিন্তু এর পরিবেশগত আর সাংস্কৃতিক স্বাতন্ত্র্য আছে। আর সবশেষে আমরা আসছি এমন এক মহাদেশে যেখানে মানুষ স্থায়ীভাবে থাকেই না, অ্যান্টার্কটিকা, বরফে ঢাকা। হ্যাঁ, অ্যান্টার্কটিকা। নথিটা এটাকে মূলত একটা বিরাট সায়েন্টিফিক ল্যাবরেটরি হিসেবে দেখিয়েছে। দক্ষিণ মেরুতে অবস্থিত,
পুরোটা বরফে মোড়া, আর পৃথিবীর মোট মিষ্টি জলের প্রায় ৭০% নাকি বরফ হয়ে ওখানে জমা আছে। ৭০%? অনেক তো। অনেক। এখানে কোনো দেশ নেই, স্থায়ী বাসিন্দা নেই, শুধু বিজ্ঞানীরা গবেষণা করেন। এর পরিবেশটা রক্ষা করা যে কতটা জরুরি সেই ইঙ্গিতটাও আছে নথিটাতে। তাহলে এই যে ৭টা মহাদেশ ভৌগোলিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে কত আলাদা, আয়তন, জনসংখ্যা, সম্পদ, ইতিহাস প্রতিটার গল্প ভিন্ন, যা এই মহাদেশ.pdf নথিটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এত ভিন্নতা সত্ত্বেও এরা কিন্তু একদম বিচ্ছিন্ন নয়। নথিটা শেষেও এই ইন্টারকানেকশনের কথাই বলা আছে। মানে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি আদান-প্রদান, এমনকি ক্লাইমেট চেঞ্জের মতো চ্যালেঞ্জগুলো, এগুলো সব মহাদেশকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে। এই বৈচিত্র্য আর এই যোগসূত্র, এই দুটোই মিলে তো পৃথিবীকে এতখানি জীবন্ত আর আকর্ষণীয় করে তুলেছে। একদম। আচ্ছা, এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে, যেটা নিয়ে আমরা হয়তো একটু ভাবতে পারি। কি প্রশ্ন? এই যে বিশ্বায়নের যুগ চলছে, সবকিছু এত বেশি কানেক্টেড, তথ্য, সংস্কৃতি, অর্থনীতি, সবকিছুর আদান-প্রদান এত সহজ। ভবিষ্যতে এই মহাদেশগুলোর যে আলাদা ভৌগোলিক বা সাংস্কৃতিক পরিচয়, সেগুলো কি একই রকম থাকবে, নাকি বদলে গিয়ে একটা নতুন মিশ্র পরিচয় তৈরি হবে? নথিটা কিন্তু সরাসরি উত্তর না দিলেও এই প্রশ্নটার সামনে আমাদের দাঁড় করিয়ে দেয়। এটা সত্যি একটা ভাবনার বিষয়। ভবিষ্যতে পৃথিবী আর তার মহাদেশগুলোর চেহারা কেমন হবে দেখা যাক। আজ আমরা